সম্প্রতি আওয়ামী লীগের গোপন গেরিলা প্রশিক্ষণ নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল আলোচনা। এবার এই ঘটনা মোড় নিয়েছে এক ভিন্ন দিকে। ফেসে গেলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। রিমান্ডে গেরিলা প্রশিক্ষণ দেওয়া নিয়ে ভয়ঙ্কর তথ্য ফাঁস করে দিল মেজর সাদিক। আওয়ামী সন্ত্রাসীদের নাশকতার প্রশিক্ষণ দেয়া সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বিষয়ে আরো গুরুতর তথ্য পাওয়া গেছে। তিনি ফেসিবাদী দল আওয়ামী লীগের অনুসারী হিসেবে বিয়ে করেন একই আদর্শের মেয়েকে। তার শ্বশুর বাড়ির লোকজন কঠোর আওয়ামীপন্থী। শেখ হাসিনার পরিবারের সঙ্গেও তাদের ঘনিষ্ঠতা ছিল, তাই সরকার হঠাতে স্বামী স্ত্রী মিলেই চালাচ্ছিলেন প্রশিক্ষণ কার্যক্রম। এ বিষয়ে বেরিয়ে আসছে একের পর এক তথ্য। 5ই আগস্টের পর ক্ষমতা হারিয়ে জানিও আগুনে জ্বলছেন শেখ হাসিনা। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এবার মুখ খুলেছে ভারতের একটি প্রথম সারির গণমাধ্যম কলকাতা টিভি। তাদের চতুর্থ স্তম্ভ নামের অনুষ্ঠানে উপস্থাপিকা ইন্দ্রাণী দাশগুপ্ত সরাসরি শেখ হাসিনাকে গণহত্যাকারী ও পলাতক ফ্যাসিস্ট বলে উল্লেখ করেছেন। জামাত, চরমোনাই, ভিপি নুরের দল সহ আরো অনেকে এক হয়ে বাংলাদেশের রাজনীতিতে আরেক নতুন ঘটনা ঘটাতে যাচ্ছে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, শেখ হাসিনাকে গণহত্যাকারী আখ্যা, মোদীকে কাঠগড়ায় তুলল ভারতীয় মিডিয়া। ভারতীয় মিডিয়ায় হাসিনাকে নিয়ে তুলকালাম কাণ্ড, ফেসে গেলেন নরেন্দ্র মোদী। ভিডিও ভাইরাল, ভারত জুড়ে তোলপাড়। এদিকে আওয়ামী লীগকে গোপনে গেরিলা প্রশিক্ষণ দেওয়ার ঘটনায় নতুন মোড়, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। অপরদিকে জামায়াত, চরমোনাই, ভিপি নূর সহ আরো অনেকে মিলে বাংলাদেশের রাজনীতি ঘুরিয়ে দিচ্ছে। অবশেষে যে ভয়ঙ্কর সত্য সামনে এলো, যা জানলে আপনি অবাক হতে বাধ্য। প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে। দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। শেখ হাসিনার নেতৃত্বেই রাষ্ট্রীয় অনুমোদিত হত্যা হয়েছে। যখন হাসিনা সরকার ক্ষমতায় টিকে থাকতে আন্দোলনকারীদের ওপর দমন অভিযান চালায়। কেবল তাই নয়, তিনি ভারতে আশ্রয় থেকে এখান থেকেই বসেই তার রাজনৈতিক কাজকর্ম চালিয়ে যাচ্ছেন। ভারতের প্রধানমন্ত্রী একটা কথাও বলেন, কেন তারা আশ্রয় দেয় এমন এক রাষ্ট্রপ্রধানকে যিনি তার দেশে গণহত্যার দায়ে অভিযুক্ত। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এবার মুখ খুলেছে ভারতের একটি প্রথম সারির গণমাধ্যম কলকাতা টিভি। তাদের চতুর্থ স্তম্ভ নামের অনুষ্ঠানে উপস্থাপিকা ইন্দ্রাণী দাশগুপ্ত সরাসরি শেখ হাসিনাকে গণহত্যাকারী ও পলাতক ফ্যাসিস্ট বলে উল্লেখ করেছেন। একই সঙ্গে হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও তীব্র সমালোচনার মুখে ফেলেছেন। এই ব্যতিক্রমী প্রতিবেদনটি সম্প্রচারিত হয় 4 আগস্ট, শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার 1 বছরের মাথায়। সেখানে উপস্থাপিকা ইন্দ্রাণী বিভিন্ন আন্তর্জাতিক সূত্র, বিশেষ করে বিবিসির একটি প্রতিবেদন ও জাতিসংঘের তথ্য তুলে ধরে বলেন, 2024 সালের গণ অভ্যুত্থানের সময় শেখ হাসিনা 1400 জন সাধারণ মানুষকে হত্যা করেন। তিনি শেখ হাসিনার অডিও কল রেকর্ডের মরণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেওয়ার কথাও তুলে ধরেন, যা আন্তর্জাতিক মহলেও আলোচিত হয়েছে। প্রতিবেদনে আরও জানানো হয়, শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে গ্রেফতারি পরোয়ানা জারি আছে এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস বারবার তাকে ফিরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়ে আসছেন। এমনকি বাংলাদেশ সরকার 2024 সালের ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে হাসিনাকে ফেরত চেয়ে চিঠিও পাঠিয়েছে, কিন্তু এখন পর্যন্ত ভারতের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি। উপস্থাপিকা ইন্দ্রাণী দাশগুপ্ত প্রশ্ন তোলেন, পুরনো রাজনৈতিক সম্পর্ক বা বন্ধুত্ব দিয়ে কি সাধারণ মানুষের গণহত্যাকে ন্যায্যতা দেওয়া যায়? তিনি মোদী সরকারের নীরবতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, মোদী সরকার একদিকে যেমন আন্তর্জাতিক অপরাধে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে সমর্থন করে, ঠিক তেমনি শেখ হাসিনার মতো একজন স্বৈর শাসককেও আশ্রয় দিয়ে যাচ্ছে। সবশেষে ইন্দ্রাণী বলেন, শেখ হাসিনা মোদীর কাছে যেন এক ফিক্সড ডিপোজিট, যখন প্রয়োজন তাকে ব্যবহার করবেন, আবার ভেঙে নেবেন। এই প্রতিবেদনটি প্রচারের পর কলকাতা টিভি ও উপস্থাপিকা ইন্দ্রাণীর প্রশংসা ছড়িয়ে পড়ে বাংলাদেশ ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও। বহু দর্শক ভারতীয় মূলধারার মিডিয়ার বাইরে এসে সত্য তুলে ধরার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তবে এখন প্রশ্ন হলো, হিন্দুত্ববাদী মোদী সরকার কি আদৌ হাসিনাকে ফিরিয়ে দেবে, নাকি একজন গণহত্যাকারীকে নিরাপদে রেখে খেলবে নতুন আরেকটি রাজনৈতিক খেলা? এই প্রশ্নই এখন অনেকের মনে। দেশের রাজনৈতিক অঙ্গনে নেমেছে এক অদ্ভুত কাঁপন। সেনা সদর দপ্তরের চারপাশ যেন আজ ভীষণ নীরবতায় আচ্ছন্ন। কারণ রাতেই রিমান্ডে থাকা মেজর সাদিক পুলিশের হাতে ফাঁস করে দিয়েছেন এমন এক তথ্য, যা শুনে সাধারণ মানুষ থেকে শুরু করে
সর্বোচ্চ সামরিক শীর্ষ নেতৃত্ব পর্যন্ত স্তম্ভিত। মেজর সাদিক, যিনি সাম্প্রতিক সময় বিতর্কিত গেরিলা প্রশিক্ষণ কাণ্ডে জড়িত ছিলেন, পুলিশের জিজ্ঞাসাবাদে এক এক করে এমন তথ্য ফাঁস করলেন যা প্রকাশ পেলে পুরো দেশ চমকে উঠবে। আমি শুধু প্রশিক্ষণ দেইনি, সেনাপ্রধান এই ষড়যন্ত্রের অংশ, স্পষ্ট ভাষায় বলেন মেজর সাদিক। এই বক্তব্যই প্রথমবারের মতো প্রকাশ পেল যেখানে দেশের সর্বোচ্চ সামরিক কর্মকর্তা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের নাম সরাসরি যুক্ত হয়েছে গেরিলা প্রশিক্ষণের সঙ্গে। মেজর সাদিকের দাবি, গোপন বৈঠকে প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল রাজধানী বসুন্ধরা আবাসিক এলাকার একটি সিক্রেট লোকেশনে। এতে অংশ নিয়েছিলেন নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা, ছাত্রলীগের প্রভাবশালী কিছু নেতা এবং সেনাবাহিনীর কিছু উচ্চপদস্থ কর্মকর্তা। পরিকল্পনা ছিল দেশের প্রধান শহরগুলোতে হঠাৎ করে গেরিলা হামলা চালানো, আইনশৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করা, জনমনে আতঙ্ক সৃষ্টি করা এবং তারপর একটি সামরিক অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠা করা। মেজর সাদিক বলেন, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান শুধু অবহিত ছিলেন না, বরং সরাসরি এই ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তার নির্দেশে বিদেশ থেকে অস্ত্র ও আর্থিক সাহায্য এসেছে। তদন্তকারীদের হাতে রয়েছে কিছু ভয়েস রেকর্ডিং এবং মেসেজ যা সেনাপ্রধানের কণ্ঠস্বর বলে শনাক্ত করা হয়েছে। একটি রেকর্ডিং এ তিনি বলে উঠেছেন, এবার সময় এসেছে আমাদের কাজ সম্পন্ন করার। এই তথ্য সামনে আসার পর গোটা সামরিক ও রাজনৈতিক মহল এক ধরনের বিস্ময়ের মধ্যে। রিমান্ডের সময় পুলিশের কাছ থেকে কঠোর হেফাজতে থাকা মেজর সাদিকের শারীরিক ক্ষত পাওয়া গেছে। পুলিশি মার খেয়ে তিনি কাঁদতে কাঁদতে বিষয়গুলো ফাঁস করেছেন বলে সূত্রে জানা গেছে। এতে স্পষ্ট যে প্রচন্ড মানসিক ও শারীরিক চাপের মধ্যে থেকেও তিনি সত্য ফাঁস করার সাহস দেখিয়েছেন। তদন্ত সূত্র বলছে, এই গেরিলা প্রশিক্ষণ ও ষড়যন্ত্রে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ সরাসরি জড়িত ছিল। সৌদি আরব ও কাতার থেকে অস্ত্র ও অর্থের বন্দোবস্ত করা হয়েছিল। মেজর সাদিক জানিয়েছেন, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের নির্দেশেই এইসব অনুদান এসেছে। এই তথ্য ফাঁস হওয়ার পর রাজনীতিতে সৃষ্টি হয়েছে তীব্র উত্তেজনা। বিএনপি, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি এবং বিভিন্ন রাজনৈতিক দল দ্রুত এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে। জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম বলেছেন, সেনাপ্রধানের নাম উঠে আসা মানে দেশ এক গভীর ষড়যন্ত্রের ফাঁদে আটকে গেছে। এটা একটি ভয়ঙ্কর সংকেত। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ যদি দোষী প্রমাণিত হয় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো বক্তব্য দেননি। সরকারি সূত্র বলছে, বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। সাধারণ মানুষ এই সংবাদ শুনে চরম উদ্বিগ্ন। সোশ্যাল মিডিয়া চলছে নানা আলোচনা। সেনাপ্রধান যদি ষড়যন্ত্রে জড়িত হন তবে সাধারণ মানুষের ভরসা কোথায়? তদন্ত কমিটি আগামী 7 দিনের মধ্যে সম্পূর্ণ রিপোর্ট জমা দিবে। রিপোর্টে প্রমাণিত হলে সেনাপ্রধান ও অন্যান্য উচ্চপদস্থদের বিরুদ্ধে যথাযথ আইনি ও সামরিক ব্যবস্থা নেওয়া হবে। সরকারি পর্যায়ে এখন বিষয়টি অতি গোপনীয়তার সঙ্গে পরিচালিত হচ্ছে। হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করা হয়, হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয় না। আমরা হাসিনার পতন ঘটিয়েছি বলতে হবে, ফ্যাসিবাদী হাসিনার পতন হয়। পালিয়ে যেতে বাধ্য করা কোনো প্যাসিভ কথা বলা যাবে না, এখানে একটি জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। এর মানে কি এইটা যে বিচারিক হত্যাকাণ্ড বললে জামাতের যে নেতাদের ফাঁসি হয়েছে তারা যদি একটু অ্যাডভান্টেজ পেয়ে যায় কিনা, আপনারা কি সে ভয় থেকে বিচারিক হত্যাকাণ্ডের কথা বলেন নাই? প্লিজ এটা আপনাদেরকে বন্ধ করতে হবে। এবার বন্ধুরা, ঘোষণাপত্রের ফিডব্যাকের পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে জুলাই সনদ নিয়ে আমরা প্রত্যাশা করছি আগামী কয়েকদিনের মধ্যে জুলাই সনদ স্বাক্ষরিত হবে। নাম্বার 1, এই ঘোষণাপত্রে আপনারা যেরকম হুজুম বাজুম দিয়ে জাতিকে বুঝাইছেন, আপনারা এই জুলাই সনদে সর্বশেষ বলেছেন, আমার হাতে প্রধান উপদেষ্টা মহোদয় 5ই আগস্ট একটি দীর্ঘ বক্তৃতা করেছেন। এই বক্তৃতার পুরো কপি আছে। এই বক্তৃতা অনুযায়ী উনি বলেছেন শীঘ্রই জুলাই সনদ বাস্তবায়ন হবে। এই জুলাই সনদের জন্য 19টা মৌলিক সংস্কারে সবাই ঐক্যমত্য পোষণ করেছে। এরপরে যে কথাটা আর বলা হয় না, এই 19টা ঐক্যমত্যের মধ্যে বিএনপি বলেছে তার মধ্যে 10টাই তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে। তো নোট অফ ডিসেন্ট কি? নোট অফ ডিসেন্ট হলো আপাত দৃষ্টিতে আমি এটা মাইনে নিলাম, কিন্তু আমি আসলে এটার সাথে একমত না। তাহলে বিএনপি এই 19টার মধ্যে যেই 10টা নোট অফ ডিসেন্ট দিছে, সেই 10টাই তো মোস্ট সিগনিফিকেন্ট জায়গা। তাহলে বিএনপি সরকার গঠন করার পরে এর একটাও যদি বাস্তবায়ন না করে, তাহলে আমরা কেমন বিএনপিকে ধর্ম বলেন? মানে আইনি বাধ্যবাধকতা কোথায়? বিএনপি তো তখন বলবে, কেন ভাই আমি তো বলেই দিয়েছি স্বাক্ষর করার সময় যেখানে আমার দ্বিমত আছে, এখন আমি এটা পারতেছি না বাস্তবতায়। মজার ব্যাপার বলি, সরকারের কয়েক জায়গায় জিজ্ঞেস করেছি, বলেন তো 19টা মৌলিক সংস্কারের মধ্যে আপনাদের কাছে একটা মোস্ট সিগনিফিকেন্ট কোনটা? তারা বলেছে সংসদের উচ্চকক্ষে পিআর ব্যবস্থা আনুপাতিক হারে। এবং আপনাদেরকে জানাই রাখি, সংসদের উচ্চকক্ষে যে পিআর, বিএনপি এখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে। এই সংসদের উচ্চকক্ষে বিএনপি যে নোট অফ ডিসেন্ট দিয়েছে, এটাও যদি সে বাস্তবায়ন না করে, তাহলে আমরা মানে আপনি ভাবেন আমরা কি কারণে, ঠিক কোন কারণে আমরা এখন এই কথাগুলোকে বিশ্বাস করবো? রাজনৈতিক দলগুলোকে তারা ইন্টারিম থাকা অবস্থায় আমাদের চোখের সামনে 47কে নাই করে দিল, পিলখানাকে নাই করে দিল, শাপলাকে নাই করে দিল, নিরাপদ সড়ক আন্দোলনকে নাই করে দিল। বিচারিক হত্যাকাণ্ডের কথা তারা বললো না। যেই তারা ক্ষমতার মসনদ পেয়ে যাবে, এই কথা বলার পর যে আমরা আবার জেলে যাবো না, তার প্রমাণ কি আপনাদেরকে বলবো? জামাত, চরমোনাই, ভিপি নুরের দল সহ আরো অনেকে এক হয়ে বাংলাদেশের রাজনীতিতে আরেক নতুন ঘটনা ঘটাতে যাচ্ছে। বিষয় জুলাই ঘোষণাপত্র। জুলাই ঘোষণাপত্র একটা রহস্য। জুলাই ঘোষণাপত্রের বিরুদ্ধে
মৃদু মৃদু কথা এনসিপির, এটা রহস্যজনক। আমি জুলাই ঘোষণাপত্রকে আগে ব্যাখ্যা করেছি, ওটা বিএনপি যা বলেছে বিএনপি ম্যানেজ করে তাদের মতো করে একটা ঘোষণাপত্র। এবং আপনি দেখেছেন যে 5 আগস্টের বিজয় র্যালি বিএনপি করেছে 6 আগস্ট, ওটা হচ্ছে জুলাই ঘোষণাপত্র নিজেদের মন মতো করাতে পেরেছে তার বিজয়। আবার নির্বাচনের তারিখ আনুমানিক ফেব্রুয়ারি থেকে ফেব্রুয়ারি প্রথমার্ধে, এটা ঠিক করতে পেরেছে তার বিজয়, যদিও শেষ পর্যন্ত এটা হবে না। এখন এই জায়গায় এই এনসিপি যে বিরোধিতা করে ওটা খোলস, এনসিপি আসলে মেনে নিয়েছে। কারণ জুলাই ঘোষণাপত্র, নির্বাচন সবকিছু নিয়ে সমঝোতা হয়েছে এভাবে যে বিএনপিকে ইউনূস ক্ষমতা দিয়ে যাবে, যার বিনিময়ে সে সেফ এক্সিট পাবে, আর এনসিপিকে বিরোধী দল বা ভালো সংখ্যক সিট টিট দিয়ে দেবে, আর জামাতকে ধৈঞ্চে বানিয়ে দিয়ে যাবে, চরমনাইকে ধৈঞ্চে বানিয়ে দিয়ে যাবে। গণ অধিকার পরিষদ এখানে ভাগ বাটোয়ারায় নাই। এই জায়গায় স্বাভাবিকভাবে যারা এই ভাগ বাটোয়ারায় নাই বা এই 2 নম্বরই রাজনীতি যাদেরকে না জানিয়ে করতে শুরু করেছে তারা এক হয়ে যাচ্ছে। তার মধ্যে প্রধান দল জামাত ইসলামী সাথে সাথে জুলাই ঘোষণাপত্রের বিরুদ্ধে বলেছে, জুলাই ঘোষণাপত্রের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ সোচ্চার হচ্ছে, গণ অধিকার পরিষদ সোচ্চার হচ্ছে। এই 3 দল আপাতত এক। এনসিপি জুলাই ঘোষণাপত্রের বিরুদ্ধে বললেও তলে তলে ওরা ওদের সাথে এখানে আন্ডারস্ট্যান্ডিং আছে। কিন্তু আমি বিশ্বাস করি জামাত চরমনাই ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ হয়ে ইসলামপন্থীদেরকে অপসারণ করা হচ্ছে রাজনীতি থেকে, তাদের স্টেক অস্বীকার করা নাই করে দেওয়া হচ্ছে। আপনি দেখেছেন 2 টাকা ব্যাংক লুট করেছে, ওইটা আছে জুলাই ঘোষণাপত্রে, অথচ 5 মে 2013 সালের বাংলাদেশের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ গণহত্যার কথা নাই, মোদী বিরোধী আন্দোলনের সময় যে গণহত্যা ওটার কথা নাই, আলেম ওলামা নির্যাতনের কথা নাই, 28 অক্টোবর মানুষের লাশের উপর নৃত্যের কথা নাই, বিডিআর বিদ্রোহের কথা নাই, কারণ ওখানে যেসব সেনাবাহিনী হত্যা করা হয়েছে এরা ছিল ইসলামপন্থী, তাদের কথা নাই। ইসলামপন্থীদেরকে একদম নাই করে দেওয়া হচ্ছে। অতএব ইসলামপন্থীরা জামাত চরমনাই এবং তাদের সাথে গণ অধিকার পরিষদ আপাতত আছে, সামনে অনেকে আসবে। এখানে ইসলামপন্থীরা আসবে তাদের অস্তিত্বের জন্য, আর অন্যান্য স্বার্থের খেলায় আসবে। তাই জুলাই ঘোষণাপত্রের বিরুদ্ধে এই পাতানো যে নির্বাচন ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে এর বিরুদ্ধে জাতি জেগে উঠবে বলে আমি বিশ্বাস করি। জামাতের ডাক্তার তাহের বলেছেন প্রয়োজনে আমাদের আন্দোলনে নামতে হবে। হ্যাঁ, আন্দোলন করতে হবে, এটা মাস্ট। তা আবার কি একতরফা নির্বাচন হবে? চেষ্টা করা হবে, কিন্তু ঠেকিয়ে দেওয়া হবে। ফেব্রুয়ারিতে নির্বাচনের কোনো সম্ভাবনা নেই, ওটা ফাও কথা। শিডিউল ডিক্লেয়ার হবে, কিন্তু সেটা স্থগিত করানো হবে। কারণ ভাগ বাটোয়ারা নির্বাচনে বন্দোবস্তে যাচ্ছেন, আপনি কোনো সংস্কার করছেন না, সংস্কারের মূলে ঝুলিয়ে দিয়েছেন পরবর্তী পার্লামেন্টের কাছে, এটা তো হবে না। এই জায়গায় জামাতের কথা আপনি আগে শুনেছেন, ইসলামী আন্দোলনের একটা আলাদা বিশ্লেষণ করে শুনেছি। ভিপি নূরের বক্তব্য চমৎকার, যে সরকার প্রতারণা করছে, অন্তর্বর্তী সরকার আমাদের সঙ্গে প্রতারণা করছে, আমাদের বঞ্চিত করেছেন। এর মানে কি? বিএনপিকে দিয়ে দিয়েছেন, এনসিপি কে দিয়ে দিচ্ছে, এই দুই দলের উপর এখন ভরসা করেছে সরকার, যে এক দলকে বানাবে সরকার, আর এক দলকে বানাবে বিরোধী দল। আর ভিপি নূরকে তাকে একটা সিট দিতেও পারে, নাও দিতে পারে। জামাত চরমনাইকে অল্প কিছু ধরিয়ে দিবে, জামাত চরমনাইকে সব মিলে তাদের 15-20টা ধরিয়ে দিতে পারে, এরকম একটা প্ল্যান। এর মানে দেশ আবার পাতানো নির্বাচনের দিকে যাচ্ছে। এটা এই যে প্রতারণা সরকারের, এটা ভিপি নূর টের পেয়েছে, এটা একটা দিক। তাছাড়া ভিপি নূর এমনিতেও এনসিপির প্রতি তার একটা বিদ্বেষ থাকবে, সারা জীবন থাকবে, এটা হিউম্যান নেচার। কারণ বাংলাদেশের তারুণ্য ভিত্তিক রাজনীতি বলতে ভিপি নূরের রাজনীতি ছিল। ভিপি নূরই তারুণ্যের রাজনীতি স্টার্ট করেছিলেন। সেখানে ভিপি নূর যেসব ছেলে তৈরি করেছেন, গোল্ড বানিয়েছেন, কয়লাকে গোল্ড বানিয়েছেন, আক্তারকে তৈরি করেছেন, আসিফকে তৈরি করেছেন, নাহিদকে তৈরি করেছেন, এরা সবাই আলাদা দল করেছে। আরিফ আদিব থেকে শুরু করে আজকে এনসিপির মৌলিক নেতারা সব ভিপি নূরের প্রোডাক্ট, তার দল ছেড়ে যে এই দল করছে। ভিপি নূরের কর্মী আজকে উপদেষ্টা ভিপি নূরকে চেনে না, এটা একটা কষ্ট তার থাকবে, আমরা জানি। এই জন্য এনসিপির বিরুদ্ধে ভিপি নূরের সব কথাকে আমরা সিরিয়াসলি নিব না, কারণ একটা কষ্ট থেকে, ক্ষোভ থেকে তিনি বলবেন, কিন্তু যতটুকু ন্যায্য বলবেন ততটুকুকে আমরা অ্যাপ্রিসিয়েট করব। গণঅভ্যুত্থান নিয়ে রাজনৈতিক দলগুলো ক্রেডিটবাজি করছে, বিএনপি আর এনসিপি ক্রেডিটবাজি করছে, আর জুলাই ঘোষণাপত্রে ইউনূস এই 2 দলকে ক্রেডিট ভাগ যোগ করে দিয়েছেন। এবং ওই যে জুলাই ঘোষণাপত্রে যে ভাগ করে দিয়েছেন, জামাত ইসলামপন্থী বা গণ অধিকার পরিষদের এক ফোঁটাও রাখা হয়নি, তাদের কোনো অবদান বা তাদের উপর জুলুমের কোনো স্বীকৃতি দেওয়া হয়নি। ওই অনুপাতেই দেখবেন সংসদের আসন বন্টন হবে। বেশিরভাগ বিএনপির যা বলেছে ওইটা ঘোষণাপত্রের দফাগুলোতে বিএনপি বেশিরভাগ আসন পাবে। এনসিপি কে তো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম আছে, তারপরে তাদেরকে বিরোধী দল বানাবে। এই ধান্দা চলছে বাংলাদেশের রাজনীতিতে। এদিকে সাংবাদিক তুহিন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে গ্রেপ্তার স্বাধীন, জানালো র্যাব। গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে গ্রেপ্তার অন্যতম আসামি স্বাধীন। বিষয়টি নিশ্চিত করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। গাজীপুর র্যাব 1-এর কোম্পানি কমান্ডার KMA মামুন খান চিশতি শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। তিনি বলেন, স্বাধীন এই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদ
জিজ্ঞাসাবাদে স্বাধীন ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলেও জানায় র্যাব। ছিনতাইয়ের ভিডিও ধারণ করার কারণে তুহিনকে হত্যা করা হয়। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে মোট 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে তাদের আদালতে তোলা হবে। এর আগে জিজ্ঞাসাবাদের জন্য 5 জনকে আটক করে পুলিশ। তারা বাসন থানায় রয়েছেন। এর আগে শুক্রবার সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় বাসন থানায় মামলা দায়ের করা হয়। নিহতের বড় ভাই বাদী হয়ে অজ্ঞাত 20 থেকে 25 জনকে আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ বলছে, প্রাথমিক তদন্তে জানা গেছে চন্দনা চৌরাস্তা এলাকায় শাপলা ম্যানশনের সামনে এক নারীকে মারধর করে বাদশা মিয়া নামের এক ব্যক্তি। এ সময় কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে বাদশাকে আঘাত করে। এই ঘটনার ভিডিও ধারণ করে তুহিন। বিষয়টি টের পেয়ে হামলাকারীরা তুহিনকে ভিডিও ডিলিট করতে বলে। তখন তুহিন নিজের পরিচয় দিয়ে ভিডিও ডিলিট করতে অস্বীকার করেন। পরে পাশের একটি মার্কেটের সামনে তুহিনকে এলোপাথারি কুপিয়ে হত্যা করে তারা।